এই বেগুনের নিরামিষ রেসিপিটা এত টেস্ট হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণরা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন মূল রান্নায় ফেরা যাক। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেশি পরিমাণে বেগুন নিইনি, কারণ রান্নাটা আমি খুবই অল্প পরিমাণে করছি। আর বেগুনটা কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একটু মোটা মোটা করে আর বড় বড় করে কেটে নিচ্ছি। এতে করে রেসিপিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। এক একটা সবজি কাটার উপরেও কিন্তু টেস্ট কিছুটা নির্ভর করে। রান্না যতই সুন্দর হোক, কিন্তু যদি সবজি কাটাটা সুন্দর হয় না, দেখতে অনেকটা লোভনীয় লাগে, সেক্ষেত্রে খেতেও ভীষণ ভালো লাগে। এখানে দুটো আলু নিয়েছি। সেই আলু দুটো নেওয়ার পরে এইভাবে আমি কেটে নিচ্ছি। খুব পাতলা করছি না, আবার খুব মোটাও করছি না, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এখানে আমি এটা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। এটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো আলুর মধ্যে একটু কালো দাগ ছিল, সেই জন্য কেটে একটু বাদ দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটা আপনারা এখানে একটা জায়গায় দুটোও নিতে পারেন। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। নিয়ে টমেটোটাকেও ভালো করে কেটে নেব। তো সবজিগুলো মোটামুটি ঠিকঠাক করে কেটে নেওয়া হয়ে গেছে আমার এখানে। নেওয়ার পরে এখানে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করব। আর এই সর্ষের তেলের রান্নাটা করে দেখবেন ভীষণ টেস্টি হয়। তো 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটার মধ্যে সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করব। আর তেল থেকে দেখছেন ভালোই ধোঁয়া উঠছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দেব। আর মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এইভাবে হালকা হাতে এরকম নাড়াচাড়া করতে করতে আমি ভাজা করে নেব। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি এই কারণে, আলুটাই ভাজতে ভাজতে না অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য রান্নার সময় আর বেশি সময় লাগবে না। এই আলুটা ভাজা করতেই যা সময় লাগে, তাছাড়া কিন্তু রান্নাটা একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। অথচ খেতে এত টেস্টি হয় না, সেটা না রান্না করলে বিশ্বাস করবেন না। স্কিপ না করে সম্পূর্ণটা সেজন্য দেখার অনুরোধ করছি। তো এইভাবে আলুটা আমি কথায় কথায় ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর আলুর মধ্যে একটা কালারও চলে এসছে, দেখতে পেয়েছেন। আর আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধও হয়ে গেছে। তো আলুটা তুলে নিয়ে যে তেলটা আছে, অনেকটা পরিমাণে তেল আছে, এই তেলের মধ্যে আমি যে বেগুনগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। রাখার পরে এখন এগুলো আমি দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর এই বেগুনটা ভাজা করার সময় না ফ্লেমটা একদম হাই করে দেবো, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই জন্য শুধু কালারটা আনার জন্য বেগুনটাকে আমি ভাজা করে নেব। আর এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ, দিয়ে বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। একদম লাল লাল করে যখন ভাজা করা হয়ে যাবে সেই পর্যায়ে আমি তুলে নেব। আর দেখতে পাচ্ছেন বেগুনটা এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা বেগুন একটু কালার চলে আসে। আর এর মধ্যে বাড়তি তেল কিন্তু আমি একদমই ব্যবহার করব না। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে তেল একদম যা দিয়েছি 3 টেবিল চামচের মধ্যেই আমি এখানে সমস্ত রান্নাটাই কমপ্লিট করে নেব। তো বেগুনটাও খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর সিদ্ধও হয়নি, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। সেই জন্য আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম, যাতে বেগুনটা কালার চলে আসে কিন্তু সিদ্ধ না হয়। তো এভাবে সমস্ত বেগুনটাকেও আমি তুলে নিচ্ছি। আর নিয়ে কড়ার সাইডে কিন্তু তেল আছে, সেটা দেখেই বুঝতে পারছেন। খুব সামান্য তেল আছে, চাইলে এখানে অবশ্যই তেল দিতে পারেন, কিন্তু আমি এই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব বলেছি। তো এখানে আমি হাফ চামচ জিরে দিয়ে দিলাম, ছোটো চা চামচের হাফ চামচ জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু তেলটা গরম আছে, খুব সহজেই কিন্তু জিরেটা ভাজা হয়ে যাচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি করে দিয়েছি। আর যেহেতু তেলটা প্রচুর গরম ছিল, কড়াটাও গরম ছিল, যাতে জিরেটা ফোড়ন দিয়েছি যাতে না পুড়ে যায়, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ। আর লবণটা খুব বুঝে দিতে হবে, কারণ যখন আমরা আলু ভাজা করছিলাম তখনও লবণ ব্যবহার করেছি, আর যখন বেগুন ভাজা করছি তার মধ্যেও কিন্তু লবণ দিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি আমি টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী, আর দিয়েছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি আদা পেস্ট। আর এখানে সামান্য কালারটা ভালো যাতে আসে সেই জন্য সামান্য একটু হলুদও দিয়েছিলাম। দিয়ে এখন মশলাগুলো সমস্তটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে কিছু শুকনো উপকরণ দেব, সেটা হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। তো দিয়ে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু জল দেব, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। তো
তো এখন টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফ্লেমটাকে লো করেই রেখেছিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়, টমেটো থেকে একটু জল ছাড়ে সেটাও জানেন। তো এই পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি যে আলুগুলো রেখেছিলাম না ভাজা করে, সেই আলুটাও দিয়ে দেবো এই টমেটোর সঙ্গে, দিয়ে একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এতে করে হবে সামান্য জলের সাথে আলুটাও কষানো হয়ে যাবে, টমেটো একসাথে ভালো করে মশলাগুলোর সঙ্গে কষানো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, সেটা তো অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো এখন ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু হাই করা আছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে করে না পুড়ে যায়, সেই জন্য। তো জল দেওয়ার আগে আমি বেগুনটাকে দিয়ে দিলাম, বেগুনটা দিয়েও আবারও একটু মশলার সাথে কষিয়ে নিলাম। যেহেতু বেগুনটা কিন্তু একদমই সিদ্ধ করা নেই, শুধু হালকা করে ভাজা করা আছে লাল লাল করে, একদমই সিদ্ধ হয়নি সেটা কিন্তু তখনই আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এখন ভালো করে মশলার সঙ্গে আবারও বেগুনটাকেও কষিয়ে নিলাম। এর মধ্যে এখনও জল দিইনি, এখন দেবো জল, যেহেতু মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখানে ছোট চায়ের কাপের 1 কাপ জল ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু জল আমি এখানে ব্যবহার করিনি বা করারও প্রয়োজন নেই। দিয়ে এখন ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। এতে করে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে যেহেতু টমেটোটা দিয়েছিলাম, একটা টক ভাব চলে এসছে, এই ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর আলুটা দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনগুলো দেখতে সুন্দর লাগছে, বেশ আস্ত আস্ত আছে। আর যদি আগে থেকে ভাজা করার সময় একটু সিদ্ধ হয়ে যেত না, সেক্ষেত্রে একদম বেগুনটা মাখা মাখা হয়ে যেত, ভালো লাগতো না। এখন বেগুনটা যেহেতু আস্তে আস্তে আছে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এইভাবে রান্নাটা আমার রেডি করা হয়ে গেছে, এখন সার্ভ করে রাখার পালা। একদম গা মাখা মাখা হয়ে গেছে আলুর সঙ্গে মশলাটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি সার্ভ করে দিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা লুচি, রুটি, পরোটা যার সঙ্গে সার্ভ করবেন জাস্ট জমে যাবে। একবার হলো এইভাবে বানিয়ে নিতে পারেন। যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানানোর যদি বানান, তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে কী হবে, তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে এনজয় করতে পারবে। তাহলে রেসিপিটা কেমন হচ্ছে আমি খুব কাছে থেকে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। আর কালারটাও খুব বেশি চেঞ্জ হয়নি, সেই জন্য কিন্তু দেখতে আরও লোভনীয় লাগছে। তাহলে রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে রাখবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না, এরপরে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেই রেসিপিটা বানানোর জন্য। ধন্যবাদ।